Good morning. Welcome to An Academy. I am your educator, Mr. Shupriyo Sharkar. Now, today in this class, we are going to have discussion regarding sentence improvement, particularly for CHSL and CGL. Now, you know it very well what is sentence improvement. Normally, what happens in a particular sentence, a particular phrase or part of sentence is underlined. Now, you need to say whether that underlined portion of the sentence is correct or not. নাও আবারও বলছি ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এখানে একটা সেন্টেন্সে একটা পার্টিকুলার ফ্রেজকে বা পার্ট অফ সেন্টেন্সকে আন্ডারলাইন করা থাকে এবং তোমাকে জিজ্ঞেস করা হয় যে এই যে আন্ডারলাইন্ড পোর্শনটা রয়েছে এই আন্ডারলাইন্ড পোর্শনটা ঠিক না ভুল। যদি ঠিক হয় তাহলে ঠিক আছে, আনসার হবে নো ইমপ্রুভমেন্ট। আর যদি ভুল হয় তাহলে তুমি কিছু অপশান পাচ্ছ এবং সেই অপশানসগুলো দেখে বলতে হবে এর মধ্যে কোন অপশানটা এই সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে পারে অথবা সেন্টেন্সটাকে ঠিক করতে পারে। তো এই যে এক্সারসাইজটা এটা হচ্ছে আ টাইপ অফ এরার কারেকশন। নাও এরার কারেকশন আমরা কি দেখি নর্মালি যে একটা সেন্টেন্সকে বিভিন্ন অ্যাটলিস্ট 4টে পার্টে ডিভাইড করা থাকে এবং ওই পার্টগুলোর মধ্যে কোন পার্টটায় এরার রয়েছে সেই পার্টটা আমাদের বলতে হয়। তো ওখানে শুধুমাত্র ওই ABCD এটা বললেই কমপ্লিট হয়ে যায় আনসারটা, কিন্তু এইখানে শুধুমাত্র ওই ABCD বললে হবে না, আমাকে বুঝতে হবে সঠিকটাও কি হতে পারে, তো কীভাবে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করা যেতে পারে। নাও নর্মাল যে এরার কারেকশনগুলো ওখানে যেমন আমাদের গ্রামারের উপর একটা থরো নলেজ লাগে, এইখানেও কিন্তু তাই। এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টগুলো ম্যাক্সিমামটাই গ্রামারের উপর বেস করেই হয়ে থাকে। খুব কম সংখ্যক আছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যেখানে মাঝে মধ্যে ইডিয়ামস ইউজ হয়। নর্মালি ব্যাংকের এক্সামসগুলোতে দেখা যায় সেন্টেন্স ইমপ্রুভমেন্টে ওরা ইডিয়ামস ইউজ করে থাকে এবং ওই ইডিয়ামসগুলোকে রিপ্লেস করতে হয় বা তাদের মিনিং অনুযায়ী ইউজ করতে হয়। সেখানে সেটা আবার এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টের আবার আরেকটা নাম রয়েছে, সেটাকে বলা হয়ে থাকে ফ্রেজ রিপ্লেসমেন্ট। তো এই ফ্রেজ রিপ্লেসমেন্ট বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অলমোস্ট একই জিনিস। তো চলো এবার আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের উপর বেস করে কিছু কোয়েশ্চেন্স সলভ করার চেষ্টা করব। নাও কোয়েশ্চেন নাম্বার 1, প্রথমে ডিরেকশনটা দেওয়া রয়েছে, চাইলে ডিরেকশনটা তোমরা দেখে নিতে পারো, বাট যেটা আমি অলরেডি বলে ফেলেছি সেটাই এখানে লেখা রয়েছে যে একটা পোর্শন আন্ডারলাইন রয়েছে এবং এর পোর্শনটা যদি ভুল হয় তো বলো এই অপশানসগুলোর মধ্যে কোনটা এটাকে ঠিক করতে পারবে, আর যদি মনে হয় ঠিক আছে তাহলে নো ইমপ্রুভমেন্ট। ক্লিয়ার? তো চলো প্রথমে সেন্টেন্সটা দেখা যাক। The winter was such severe that even water in the taps was frozen. এখানে ভালো করে লক্ষ্য করো, আন্ডারলাইন রয়েছে আমার such severe, ওকে। না এই such severe যখন আন্ডারলাইন রয়েছে তো আমায় কি করতে হবে, আমায় দেখতে হবে এই যে such severe পোর্শনটা এটা সেন্টেন্সে অনুযায়ী ঠিক আছে না ভুল। নাও ফার্স্ট অফ অল ভালো করে লক্ষ্য করবে এখানে সাচ ইউজ হয়েছে, আবার তার একটু পর এখানে আবার দ্যাট ইউজ হয়েছে, তার মানে সাচ দ্যাট কনস্ট্রাকশন এখানে ফলোড হয়েছে। নাও সাচ দ্যাট কনস্ট্রাকশন অবভিয়াসলি একটা কনজাংশন হিসেবে কাজ করে এবং সাচ দ্যাট আমরা ইউজ করি একটা অ্যাকশন হয়ে গেল তার ইফেক্ট দেখানোর জন্য যখন আরেকটা অ্যাকশন শুরু হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সাচ দ্যাট ইউজ করি, কিন্তু এখানে সেই সেন্স কিন্তু এখনও নেই। এখানে জাস্ট বলা হয়েছে যে শীতকালটা এতটাই মারাত্মক ছিল বা এতটাই প্রচণ্ড ছিল যে কলের জলও জমে যাচ্ছিল। তো সেই জন্যে এই এতটাই ছিল এই সেন্সে আমরা ইউজ করব, এখানে সাচ ইউজ করব না, এখানে হবে সো। তাই সেন্টেন্সটা দাঁড়াবে দ্য উইন্টার ওয়াজ সো সিভিয়ার দ্যাট ইভেন ওয়াটার ইন দ্য ট্যাপস ওয়্যার ফ্রোজেন। নাও ইট মেক্স সেন্স। সেই জন্য আমাদের আনসার হবে বি, সো সিভিয়ার। ক্লিয়ার হয়েছে? তো আই থিঙ্ক বোঝা গেছে এখানে, কারণ এখানে সো দ্যাটের কনস্ট্রাকশনটা রয়েছে। সো দ্যাট আমরা ইউজ করি কখন, যখন আমরা দেখি একটা সেন্টেন্সে এতটাই
ঠান্ডা যে জল জমে যাচ্ছে, সে এতটাই ভালো যে সবাই তাকে ভালোবাসে। তো এইভাবে যখন এই এতটাই এরকম একটা সেন্সে আমরা ইউজ করি, তখন আমরা সো দ্যাট ইউজ করি, সাচ দ্যাট ইউজ না করি। এবার চলো সেকেন্ড সেন্টেন্সটায় আসা যাক। সেকেন্ড সেন্টেন্সটায় বলা হয়েছে, বাই temperament the English are reserved. By temperament the English are reserved, so they prefer to live in a solitary houses. নাও ভালো করে লক্ষ্য করো, এখানে দ্য ইংলিশকে আন্ডারলাইন করা হয়েছে। দ্য ইংলিশ ঠিক আছে না ভুল আছে? না, এখানে যদি সেন্টেন্সটা ভালো করে মানেটা বোঝার চেষ্টা করো, এই সেন্টেন্সে কিন্তু ইংরেজদের কথা বলা হয়েছে বা ইংরেজ জাতির কথা বলা হয়েছে। নাও আর্টিকেলসের ক্লাসগুলোতে হয়তো তোমরা ফলো করেছো যে যখন কোনো জাতিকে বা নেশনকে মিন করা হয়, তখন তোর সাথে কিন্তু দ্য ইউজ হয়। আবার ইংলিশ শব্দটা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবেও ইউজ হয়। তো এখানেই হচ্ছে এক্সেপশনটা, ইংলিশ ওয়ার্ডটাকে যদি একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, তার আগে কখনো দা বসে না। যেমন বেঙ্গলি, উর্দু, ফ্রেঞ্চ, স্প্যানিশ এটসেট্রা, এগুলো সব ল্যাঙ্গুয়েজ। কিন্তু যেই এই ল্যাঙ্গুয়েজের নামগুলোর সাথে দা বসে যাচ্ছে, আমি যদি বলি দ্য স্প্যানিশ, দ্য ইংলিশ, তখন এর মানেটা হয়ে যাবে কিন্তু ন্যাশনালিটি বা একটা জাতিকে মিন করছে। তো এইখানেও আমরা একটা জাতিকেই কিন্তু মিন করছি, ল্যাঙ্গুয়েজকে মিন করছি না। তো সেই জন্য আমরা এখানে ইংলিশ করার কোনো দরকার নেই। শুধু ইংলিশ পিপলটাও ভুল হবে। সাম ইংলিশ, এটা তো আরও ইনঅ্যাপ্রোপ্রিয়েট। দ্যাটস ওয়াই মাই আনসার শুড বি নো ইমপ্রুভমেন্ট। ক্লিয়ার হয়েছে? তো নো ইমপ্রুভমেন্ট কেন হলো? তার কারণটা হচ্ছে দ্য ইংলিশ যেই সেন্সে ইউজ হওয়ার কথা ছিল, এটা এখানে সেই সেন্সেই ইউজ হয়েছে। দ্যাটস ওয়াই দ্য সেন্টেন্স ইজ হ্যাভিং নো এরার অ্যান্ড নো ইমপ্রুভমেন্ট। এরপর আমরা নেক্সট সেন্টেন্সটায় আসবো। সেন্টেন্স নাম্বার 3, মাই মাদার ইজ ওয়ান অফ দ্য ফিউ পিপল হুম আই লুক আপ টু। তো এই সেন্টেন্সটার আন্ডারলাইন যে পার্টটা রয়েছে, সেই আন্ডারলাইন পার্টটা হলো, দেখতে পাচ্ছ তোমরা, আই লুক আপ টু। তো এই সেন্টেন্সটা এটা ভুল ঠিক আছে না ভুল আছে, সেটা আমাদের দেখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক আনসারটা কী রয়েছে এখানে। ইয়েস, এটাও নো ইমপ্রুভমেন্ট। তার কারণ হচ্ছে, দেখো লুক আপ টু যে ফ্রেজটা রয়েছে, তার সেই ফ্রেজটার মানে হচ্ছে কাউকে সম্মান করা। সেন্টেন্সটার মানেটাও যদি তুমি নাও, মানেটাও দাঁড়াচ্ছে, মাই মাদার ইজ ওয়ান অফ দ্য ফিউ পিপল টু হুম আই লুক আপ টু, যার প্রতি আমার সম্মান রয়েছে। তো এখানে সেই সেন্সে ইউজ হচ্ছে। দ্যাটস ওয়াই সঠিক সেন্সটা এখানে রয়েছে আই লুক আপ টু, কারেক্ট, নো ইমপ্রুভমেন্ট। বাকি যেগুলো রয়েছে আই লুক আপ টু। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, আন্ডারলাইন যে পোর্শনটা রয়েছে, সেই একই রকম একটা ফ্রেজ কিন্তু এখানেও ইউজ হয়েছে, লুক আপ টু, একই রকম। তো অনেক সময় কি হয়, অনেকে ভুল করে হয়তো বললো হ্যাঁ এটা ঠিক, এটাও তো ঠিক, তো এখানে টিক দিয়ে দিল বা এটাকে আনসার করলো। কিন্তু সেটা আমরা করবো না এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে। কেননা ঠিক অপশান থাক আর যাই থাক না কেন, আলটিমেট থিং ইজ দ্যাট যেই কোয়েশ্চেনটা আমাকে দিয়েছে, সেই কোয়েশ্চেনের মধ্যে কোনো ইমপ্রুভমেন্টের জায়গা আছে কি না? যদি ইমপ্রুভমেন্টের জায়গা না থাকে, আমি বাকি অপশানগুলোকে টাচই করবো না ইমপ্রুভ করার জন্য, ডাইরেক্টলি নো ইমপ্রুভমেন্ট হবে আমার আনসার। তাই আমরা এখানে এ অপশানটাকেও কিন্তু আমরা নেবো না, আমরা ইউজ করব নো ইমপ্রুভমেন্ট। ক্লিয়ার হয়েছে? চলো এবার আমার কোয়েশ্চেন নাম্বার 4-এ আসবো। কোয়েশ্চেন নাম্বার 4-এ কী বলা হয়েছে? রিনা ওয়াজ এনাফ কাইন্ড টু হেল্প মি উইথ মানি অ্যান্ড প্রপার গাইডেন্স। না, ভালো করে লক্ষ্য করো, এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সের মধ্যে এনাফ কাইন্ডকে আন্ডারলাইন করা হয়েছে। না, এনাফ শব্দটা আমরা জানি একটা সেন্টেন্সে দু রকমভাবে ইউজ হতে পারে। এনাফ শব্দটা একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ হয়, আবার অ্যাডভার্ব হিসেবেও ইউজ হয়। নাও এই দুরকম ক্ষেত্রে এই দুটোর কিন্তু অ্যাপ্লিকেশনটা একটু আলাদা। এনাফ শব্দটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, তখন সেটা নাউনের ঠিক আগে এসে বসে। যেমন যদি বলা হয়
he has or he is enough, he has enough intelligence, ঠিক আছে, হি হ্যাজ এনাফ কাইন্ডনেস। তো ঠিক আছে, এগুলো নাউনের আগে বসছে, নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ ফর্মটা ইউজ হয়। কিন্তু যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে ইউজ করতে হয় এনাফ শব্দটাকে, তাহলে এটা অ্যাডজেক্টিভের আগে নয়, অ্যাডজেক্টিভের পরে গিয়ে বসে। যেমন হি ইজ স্মার্ট এনাফ, হি ইজ কাইন্ড এনাফ। তো সেই অর্থে কাইন্ড হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ, তাই তো? কাইন্ড যেহেতু অ্যাডজেক্টিভ, কাইন্ড যেহেতু অ্যাডজেক্টিভ, সেই জন্য আমরা এনাফকে কিন্তু কাইন্ডের পরে ইউজ করব। সেই জন্য আনসারটা দেখো আমার কি হচ্ছে, আনসার হচ্ছে এ, কাইন্ড এনাফ। ঠিক আছে, তো আমরা খেয়াল রাখবো যে এনাফ যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় তখন সেটা নাউনের আগে ইউজ হয়, আর যখন সেটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় তখন সেটা অ্যাডজেক্টিভের পর। ক্লিয়ার হয়েছে? নেক্সট সেন্টেন্সটায় আসবো আমরা। নাম্বার 5, the car flew off the road and fell into the valley because Rahul was driving fastest. ওকে, খুব ইন্টারেস্টিং সেন্টেন্সটা। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবে এখানে যে আন্ডারলাইন পোর্শনটা রয়েছে, আন্ডারলাইন পোর্শনে কি বলা হয়েছে? ড্রাইভিং ফাস্টেস্ট। আচ্ছা, ভালো করে লক্ষ্য করবে যে ড্রাইভিং শব্দটা যে ইউজ হয়েছে, ওয়াজ ড্রাইভিং, তো এটা পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, তার মানে ড্রাইভিং হচ্ছে আমার ভার্ব এখানে। তো ড্রাইভিং ভার্ব আর ভার্বের জন্য ভার্বকে মডিফাই করছে এখানে অ্যাডভার্ব। তো ফার্স্টেস্টকে এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ করার চেষ্টা করা হচ্ছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট এই FAST ফার্স্ট যে শব্দটা রয়েছে, এটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে, আবার অ্যাডভার্ব হিসেবেও কাজ করে। যখন এটা অ্যাডজেক্টিভ হয় তখন হয় ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। আর যখন এটা অ্যাডভার্ব হয় তখন কিন্তু শুধু ফাস্ট হিসেবে ইউজ হয়, এটা অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে পড়ে। তো সেই জন্য অ্যাডভার্বিয়াল ফর্ম কখনো ফাস্টেস্ট হতে পারে না, ফাস্টেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভের ফর্ম। তো আমরা সেই জন্য ফাস্টেস্ট এখানে ইউজ করতেই পারবো না, আমায় কী করতে হবে? ফার্স্ট ওয়ার্ডটার অ্যাডভার্বিয়াল ফর্মটা ইউজ করতে হবে, আর ফার্স্ট ওয়ার্ডটার অ্যাডভার্বিয়াল ফর্মটা হচ্ছে ফাস্ট। তো সেই জন্য লক্ষ্য করো আমাদের আনসার তাহলে কী হচ্ছে, আমাদের আনসার হচ্ছে বি, ড্রাইভিং ফাস্ট। আমি আবার বলছি, ফাস্ট শব্দটা এখানে যেভাবে ইউজ হয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্ব হিসাবে, আর অ্যাডজেক্টিভ যদি হতো তাহলে ফাস্টেস্ট করা যেত, কিন্তু ভার্বের পর কখনো অ্যাডজেক্টিভ বসে না, অ্যাডভার্বই ইউজ করতে হবে আমাদের। ক্লিয়ার আই থিঙ্ক? এবার চলো নেক্সট সেন্টেন্সটায় আসা যাক। ইট ইজ ডিফিকাল্ট টু জাজ which is the older of the two brothers. খুব ইজি এটা, বাট বেশ কয়েকটা এক্সামে এরকম সেন্টেন্সগুলো দিয়ে বেশ কনফিউজ করা হয়ে থাকে। নাও এখানে অপশানসগুলো দেখো ভালো করে, বলছে ওল্ড অফ, ওল্ডার, এল্ডার অফ আর নো ইমপ্রুভমেন্ট। ভুল তো আছেই এখানে একটা। তো সেই ভুলটা জানার জন্য আমাদের যেটা জানতে হবে, ওল্ডার শব্দটা কখন ইউজ হয়। দেখো, ওল্ডার বলে একটা শব্দ রয়েছে আর এল্ডার বলে একটা শব্দ রয়েছে, দুটোর মানেই কিন্তু বড়, ঠিক আছে? কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? বলা হয় ওল্ডার আমরা ইউজ করি তখন যখন আমরা আউট অফ ব্লাড রিলেশন আমরা কাউকে বড় হিসেবে দেখিয়ে থাকি। সাপোজ আমার আউট অফ ব্লাড রিলেশনে পাড়ার কেউ রয়েছে, বড় দাদা, তাকে আমি ওল্ডার বলতেই পারি, যার সাথে ব্লাড রিলেশন নেই। কিন্তু ইফ ইট ইজ উইদিন দ্য ব্লাড রিলেশন, যদি নিজের ভাই হয়, সেক্ষেত্রে আমরা এল্ডার ইউজ করব। তো ইন দ্যাট সেন্স এইখানে টু ব্রাদার্সের কথা বলা হয়েছে, তাই না? তো আই থিঙ্ক এখানে ব্লাড রিলেশনটাকে মিন করা হচ্ছে, সেই জন্য আমরা এখানে ওল্ডার শব্দটা ইউজ করতে পারবো না। তাই দেখো আনসারটা কী দাঁড়াচ্ছে? আনসার দাঁড়াচ্ছে সি, এল্ডার অফ দ্য টু ব্রাদার্স, কেননা এখানে ব্লাড রিলেশন শো করছে। তো এটা খেয়াল রেখো, যদি সেন্টেন্সে ব্লাড রিলেশন বোঝানো হয়ে থাকে তাহলে কখনো ওল্ডার হবে না, এল্ডার হবে, আর আউট অফ ব্লাড রিলেশন হলে আমরা ওল্ডার ইউজ করতেই পারি। ক্লিয়ার হয়েছে? নেক্সট ইমপ্রুভমেন্টে আমরা আসবো। এখানে বলা হয়েছে দেখো, ইউ শুড অ্যাভেল অফ এভরি অপরচুনিটি টু প্র্যাকটিস ইউর স্কিল। না, এটাও একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল এখানে কাজ করছে। এখানে দেখো আন্ডারলাইন যে পোর্শনটা রয়েছে সেটা রয়েছে
অ্যাভেইল অফ। এই অ্যাভেল শব্দটা শুধু অ্যাভেইল নয়, বেশ আরও কয়েকটা শব্দ রয়েছে, এগুলোকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলে থাকি। যেমন ধরো অ্যাভেল, অ্যাবসেন্ট, এনজয়, এই জাতীয় শব্দগুলো বলা হয়ে থাকে। এই জাতীয় শব্দগুলো যেহেতু এরা ট্রানজিটিভ ভার্ব মানেই একটা অবজেক্ট ইউজ করতেই হবে। তো যেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব, তো এদের সাথে একটা অবজেক্ট লাগবেই। কিন্তু যদি সেন্টেন্সে দেখা যায় যে এই ভার্বগুলো ইউজ হয়েছে কিন্তু তার সাথে কোনো অবজেক্ট ইউজ করা হয়নি, তাহলে তো সেন্টেন্সটা ভুল হয়ে গেল, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে বলা হয়ে থাকে, যদি অবজেক্ট একান্তই পাওয়া না যায়, সেন্টেন্স তো করাই যাবে না এই ট্রানজিটিভ ভার্ব দিয়ে, সেক্ষেত্রে একটা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ইউজ করতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? ওই সেলফ প্রোনাউনগুলো, যেমন মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ, ইয়োর সেলফ, এটসেট্রা। তো সেই অর্থে অ্যাভেল শব্দটা এখানে ইউজ হয়েছে, দেখো। কিন্তু অ্যাভেলের সাথে কোনো অবজেক্ট আছে কি না? অ্যাভেলের সাথে কোনো অবজেক্ট ইউজ হয়নি, সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব রিফ্লেক্সিভ প্রোনাউন। তাই আমার সেন্টেন্সটা আনসারটা হবে হচ্ছে এ, অ্যাভেল ইয়োর সেলফ অফ। ঠিক আছে, কেননা এখানে অ্যাভেলের পর রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হচ্ছে, তাই আমরা ইয়োর সেলফ নামক রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে ইউজ করব, বিকজ অবজেক্ট ইজ নট দেয়ার আফটার দ্য ওয়ার্ড অ্যাভেল। এবার আমরা নেক্সট সেন্টেন্সটাতে আসবো। দিস ওয়ান ইজ again interesting. Number 8, the sentence says, a few words of gratitude are enough to express your feelings sincerely. নাও ভালো করে লক্ষ্য করো, এখানে আন্ডারলাইন যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে আ ফিউ ওয়ার্ড। নাও এই ফিউয়ের ইউজটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে এটার আনসার ইজিলি আমরা করতে পারি। ফিউ তিন রকমভাবে ইউজ হয়, একটা হয় এ ফিউ, একটা হয় শুধু ফিউ, একটা হয় দ্য ফিউ। তো ফিউ যে ফর্মে ইউজ হোক না কেন, ফিউ কিন্তু সবসময় কোনো কিছু কাউন্টেবলকে মিন করে থাকে, এবং সেটা যেন প্লুরাল হয়। তার মানে হচ্ছে ফিউয়ের পর মানে সবসময় প্লুরাল ইউজ করতে হবে। তো সংক্ষেপে আমি ফিউ, এ ফিউ, দ্য ফিউটাও একবার বলে রাখি। না, শুধু ফিউ যখন ইউজ হয় তখন মিন করা হয় প্রায় কিছুই নেই, অলমোস্ট নাথিং, এটা নেগেটিভ সেন্সে নিই আমরা। আর এ ফিউ যখন ইউজ হয় তখন হ্যাঁ সামান্য হলেও কিছু আছে, সামান্য কিছুকে আমরা মিন করে থাকি এ ফিউ ওয়ার্ডটা বা ইউজ করে। আর দ্য ফিউ ইউজ কখন হয়? যখন আমরা মিন করি যে যতগুলো আছে সব কটাকেই আমি দেখছি বা মিন করছি, সেক্ষেত্রে দ্য ফিউ ইউজ হয়। তো এই সেন্টেন্সে এ ফিউ ইউজ হবে, কেননা এখানে সামান্য কিছুর কথা বলা হয়েছে এবং যতগুলো আছে সবগুলোকে মিন করার কোনো সেন্স নেই এখানে, তো এখানে এ ফিউ হবে। কিন্তু ভুলটা কোন জায়গায়? সেটা হচ্ছে এ ফিউ এর পর আমরা কিন্তু প্লুরাল নাউন ইউজ করে থাকি, তাই এ ফিউ ওয়ার্ড হবে না, এটা হবে এ ফিউ ওয়ার্ডস। দেখো অপশানটাও, আনসারটাও আমাদের তাই রয়েছে, এ ফিউ ওয়ার্ডস অফ। তার কারণটা হচ্ছে ফিউ এর পর সবসময় যদি আমি কোনো কাউন্টেবলই ইউজ হয় এবং সেই কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মটাকে আমরা ইউজ করব। ক্লিয়ার হয়েছে সবার? নেক্সট, আচ্ছা, খুবই ছোট্ট সেন্টেন্স, বাট যেই জায়গাটা এখানে আন্ডারলাইন রয়েছে সেই জায়গাটায় কিন্তু আমরা অনেকেই অনেক সময় ভুল করে থাকি। বলা হয়েছে দ্য সানরাইজ ইজ আ গ্রেট ফেনোমেনা। নাও ফেনোমেনা শব্দটা আমরা খুব ইউজ করি, মানেও জানি ফেনোমেনা মানে হচ্ছে ঘটনা। নাও ফেনোমেনা সিঙ্গুলার না প্লুরাল এটা জানা আছে কি? নাও ফেনোমেনা সিঙ্গুলার হচ্ছে ফেনোমেনন, আর প্লুরাল হচ্ছে ফেনোমেনা। তার মানে আন্ডারলাইন পোর্শন যে ফেনোমেনাটা রয়েছে, এই আন্ডারলাইন পোর্শনটা কি? আন্ডারলাইন পোর্শনটা হচ্ছে এইখানে সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো যেহেতু এখানে সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়েছে, তো এইখানে ফেনোমেনা তো প্লুরাল ফর্ম, তাই না? তো ফেনোমেনা প্লুরাল ফর্ম, তাহলে ফেনোমেনা ইউজ করা যাবে না। তো এর সিঙ্গুলারটাকে, তো এর সিঙ্গুলার হচ্ছে ফেনোমেনন, তাই আমরা আনসারটা করব দ্য সানরাইজ ইজ আ গ্রেট ফেনোমেনন। এখানে তার কারণটা হচ্ছে এখানে এ ইউজ হয়েছে, অ্যান্ড ইউ নো ইট ভেরি ওয়েল যে এর সাথে কখনো প্লুরাল ইউজ হয় না, সেই জন্য আমরা কি ইউজ করব? এ যেহেতু ইউজ হয়েছে, এর সাথে আমরা সিঙ্গুলার নাউনটা ইউজ করব। সিঙ্গুলার নাউন হচ্ছে
phenomenon. Clear? That's why my answer is A, phenomenon. ক্লিয়ার হয়েছে সবার? চলো আমরা এবার নেক্সট সেন্টেন্সটাতে আসবো। কি বলা হচ্ছে দেখো, ইউ উড বেটার গন নাও অর ইউ উইল বি লেট। এই সেন্টেন্সটা খুবই সিম্পল সেন্টেন্স, আমি বলবো একটা জিনিস শুধু মাথায় থাকলেই আনসার এটারও হয়ে যায়। ভালো করে দেখো, এখানে আন্ডারলাইন যে পোর্শনটা রয়েছে, আন্ডারলাইন পোর্শনটা হচ্ছে গন। এবার এখানে আমার খেয়াল রাখতে হবে, এখানে যে উড নামক ভার্বটা ইউজ হয়েছে বা অক্সিলারি মডেল অক্সিলারিটা ইউজ হয়েছে, উডের পর কি গন মানে ভার্বের 3 নম্বর ফর্ম আমরা ইউজ করতে পারি কি? ব্যাপারটা হচ্ছে উড, শুধু উড নয়, যে কোনো মডেল অক্সিলারির পর কখনো ভার্বের 1 নম্বর ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ছাড়া আর কিছু ইউজ হয় না। তাই আমরা উড গন কখনো বলতে পারি না, উডের পর ভার্বের সবসময় 1 নম্বর ফর্ম ইউজ হয়ে থাকে, তাই এটা হবে উড বেটার গো। ঠিক আছে? যেমন আমরা যখন বলি ইউ শুড ডু ইট, আমরা কি কখনো বলি ইউ শুড ডান ইট? না। যে কোনো মডেল অক্সিলারি যখনই ইউজ হয়, খেয়াল রাখবো আমরা মডেল অক্সিলিয়ারিগুলোর পর সবসময় ভার্বের 1 নম্বর ফর্মটা ইউজ হয়ে থাকে, সেই জন্য আমার আনসার হবে গো। দেখো বি আনসার হয়েছে আমার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, এবার আমরা নেক্সট সেন্টেন্সটাতে আসবো। নেক্সট সেন্টেন্সটা বলেছে, উই ওয়েন্ট দেয়ার with a view to survey the entire procedure. নাও সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো, এখানে আন্ডারলাইন যে পোর্শনটা রয়েছে, আন্ডারলাইন পোর্শনটা রয়েছে টু সার্ভে দি এন্টায়ার প্রসিজার। নাও হ্যাঁ, এই পোর্শনটা ভুল রয়েছে, তো এটাকে আমাকে যদি ঠিক করতে হয় আমি কী করব? ভালো করে লক্ষ্য করবে, এখানে একটা ফ্রেজ ইউজ হয়েছে উইথ এ ভিউ টু। আমাদের এটা খেয়াল রাখতে হবে, উইথ এ ভিউ টু এই ফ্রেজটা যখনই কোনো সেন্টেন্সে ইউজ হয়, এরপর সব সময় জেরান্ড ইউজ হয়। জেরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। তো এইখানে যে অপশানসগুলো রয়েছে ভালো করে লক্ষ্য করো, এখানে জেরান্ড কোথায় ইউজ হয়েছে? প্রথমটা রয়েছে হ্যাভ বিন সার্ভেইড দি এন্টায়ার, না এটা একদমই হবে না। বিতে বলেছে সার্ভেইং, ইয়েস এখানে জেরান্ড ইউজ হয়েছে, সার্ভেইং দি এন্টায়ার। আবার দেখো সিতেও কিন্তু সার্ভেইং ইউজ হয়েছে, কিন্তু এখানে আমরা বলছি সার্ভেইং এ এন্টায়ার। না, এন্টায়ারকে তো আমরা আর কাউন্ট করতে পারি না, যে এর মধ্যে সেটাকে কাউন্টেবল হিসেবে এ বা একটি হিসেবে ইউজ করব না। তো সেই অর্থে সি আমার কোনো মতেই আনসার হতে পারে না। ঠিক আছে, তাই আমার আনসার হবে বি। বিতে কী বলেছে? সার্ভেইং দি এন্টায়ার। সো এটা আমরা খেয়াল রাখবো যখনই আমরা উইথ এ ভিউ টু নামক এই ফ্রেজটা ইউজ করব, এই ফ্রেজটার সাথে আমরা সবসময় ইউজ করব। ওকে, তো এটা আমাদের ক্লিয়ার হয়েছে, তাহলে আমরা উইথ এ ভিউ টুর পর সবসময় যে রান ফর্মটা ইউজ করছি। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে আসব। নেক্সট কোয়েশ্চেনটাতে কী বলা হয়েছে? দেখো বলা হয়েছে 1/3 অফ দ্য স্টুডেন্টস হ্যাজ পাসড। 1/3 ছাত্রীরা পাস করেছে। তো এইখানে যে জিনিসটা আমরা ফলো করব ভালো করে, সেটা হচ্ছে দেখো এখানে 1/3 ইউজ করা হয়েছে, ঠিক আছে, এবং কাদের 1/3? স্টুডেন্টসদের 1/3, এবং তারপর একটা ভার্বও ইউজ হয়েছে, ভার্বটা আবার হ্যাজ ইউজ হয়েছে। তো এতগুলো জায়গা আমার দেখার আছে, তো এক এক করে আমরা দেখবো। দেখো প্রথমে 1/3 যে সব ওটা আমরা ইউজ করি, 1/3 পর আমরা নাউন কাউন্টেবলও হতে পারে, আনকাউন্টেবলও হতে পারে। যেমন আমি যদি বলি 1/3 অফ দ্য ওয়ার্ক, তো ওয়ার্ক তো আনকাউন্টেবল, আনকাউন্টেবলও হতে পারে। এখানে স্টুডেন্টস ইউজ করেছে, স্টুডেন্টস হচ্ছে কি কাউন্টেবল, সেক্ষেত্রে প্লুরালও ইউজ হয়। ক্লিয়ার হয়েছে? তো বলা হয়ে থাকে 1/3 পর যেই নাউনটা আমরা ইউজ করি, সেই নাউনটার উপর বেস করেই ভার্ব ইউজ হয়। তো এখানে দেখো নাউনটা কি ইউজ হয়েছে? দ্য স্টুডেন্টস। স্টুডেন্টস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তো স্টুডেন্টস যেহেতু প্লুরাল, তাই আমার ভার্বটাও এখানে হবে প্লুরাল, তাই আমার আনসারটা দাঁড়াবে এ, হ্যাভ পাস্ট। তো সেন্টেন্সটা আমার কারেক্ট হবে কি 1/3 অফ দ্য স্টুডেন্টস হ্যাভ পাস্ট। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এইখানে
প্লুরাল নাউন ইউজ হয়েছে, তাই ভার্বও প্লুরাল নেবে সবসময়। নেক্সট কোয়েশ্চেনটাতে আসবো আমরা। I made him to do the project against his wishes. নাও অনলাইন পোর্শনটা এখানে রয়েছে, ভালো করে লক্ষ্য করো, টু ডু, আর এখানে একটা ওয়ার্ড ইউজ হচ্ছে মেড। মেড কিন্তু এখানে ইন জেনারেল সেন্স বা নর্মালি ইউজ হয়। নর্মাল যেমন কিছু তৈরি করার ক্ষেত্রে আমরা মেক শব্দটা ইউজ করি, মেক, মেড ইউজ করি, এখানে কিন্তু সেই সেন্সে একদমই ইউজ হয়নি। মেডের বা মেকের আলাদাও একটা ইউজ রয়েছে, যখন কোনো কাজ আমরা নিজে না করে অন্যকে দিয়ে করাই, মানে পজিটিভ সেন্স, সেই পজিটিভ সেন্সেও কিন্তু মেক ইউজ হয়ে থাকে। যেমন আমি যদি বলি, আমি গতকাল তাকে দিয়ে একটি চিঠি লিখিয়েছিলাম, ইয়েস্টারডে আই মেড হিম রাইট এ লেটার। তো সেখানে কাজটা আমি নিজে করিনি, অন্য কাউকে দিয়ে করাচ্ছি, এটা হচ্ছে পজিটিভ সেন্স। তো এই সেন্টেন্সও মেক শব্দটা ইউজ হয়েছে পজিটিভ সেন্সে। এইবার বলা হয়ে থাকে মেক শব্দটা যখন পজিটিভ সেন্সে ইউজ হয় তখন সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা নেয়, সবসময় ফাইনাইট ফর্মটা নেয়। তাই এখানে আমরা টু ইউজ করতে পারবো না, টু ইউজ হবে না। তাই আমার আনসারটা কী হবে এখানে, ভালো করে লক্ষ্য করো, তাই আমার আনসারটা হচ্ছে সি, ডু। তো আমরা সবসময় খেয়াল রাখবো এই মেক শব্দটাকে যখনই আমরা পজিটিভ সেন্সে ইউজ করব, সেক্ষেত্রে সবসময় আমরা কি করব, আমরা ভার্বের জাস্ট 1 নম্বর ফর্মটা ইউজ করব, ইনফাইনাইট ফর্মটাও কিন্তু ইউজ করব না, শুধু ফাইনাইট ফর্মটা, ঠিক আছে? টুও ইউজ হবে না এর সাথে। ক্লিয়ার সবার? চলো নেক্সট সেন্টেন্সটায় আসবো আমরা এবার। নাও নেক্সট সেন্টেন্সটা কী বলেছে ভালো করে লক্ষ্য করবে। বলা হয়েছে বিইং এ ক্লাউডি ডে আই ডিসাইডেড নট টু গো আউট ফর এ ওয়াক। খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স এটা। এরার কারেকশন থেকে শুরু করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দেখা যায়, সেন্টেন্স ইম্প্রুভমেন্টে তো থাকেই। তো এখানে আন্ডারলাইন যে পোর্শনটা রয়েছে, সে আন্ডারলাইন পোর্শনটা হচ্ছে বিইং এ ক্লাউডি ডে। তো বিইং দিয়ে সেন্টেন্স শুরু করতেই পারি, আমি বলতেই পারি যে যেমন ধরো বিইং টায়ার্ড হি স্যাট ডাউন, ক্লান্ত হয়ে সে বসে পড়লো। হ্যাঁ, একদম শুরু করাই যায় সেন্টেন্স, কিন্তু এর ক্ষেত্রে একটা গল্প রয়েছে। ব্যাপারটা কি, বলা হয়ে থাকে যে যখন আমরা বিইং দিয়ে কোনো সেন্টেন্স করার চেষ্টা করছি, যদি দেখি যে দুটো পার্টস তৈরি হচ্ছে সেন্টেন্সের, সেই দুটো পার্টের একই সাবজেক্ট রয়েছে, মানে দুটো পার্টেরই সেম সাবজেক্ট, ভালো করে বুঝবে, দুটো পার্টেরই সেম সাবজেক্ট যখন থাকবে, যেমন আমি যখন বললাম বিইং টায়ার্ড হি স্যাট ডাউন, তো এখানে টায়ার্ড হলো কে, সে, বসে কে পড়লো, সে। তো দুটো সেন্টেন্সে সাবজেক্ট আমার সেম রয়েছে, সেজন্য বিইং দিয়ে সেন্টেন্স শুরু করতেই পারি আমি। কিন্তু এই যে সেন্টেন্সটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, বিইং এ ক্লাউডি ডে আই ডিসাইডেড নট টু গো আউট, তো প্রথম যে পার্টটা রয়েছে বিইং এ ক্লাউডি ডে, এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট কিন্তু ডেকে মিন করছে। আর পরের পার্টটায় সাবজেক্টটা কে, পরের পার্টের সাবজেক্টটা কিন্তু রয়েছে আই। তার মানে দুটো পার্টে দুটো আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে, অ্যান্ড যখনই দুটো পার্টে দুটো আলাদা সাবজেক্ট থাকে তখন প্রথম পার্টের সাবজেক্টটা আগে বসবে, তারপর বসবে বিইং। তো সেই জন্য আমাদের আনসারটা কী হবে দেখো, আনসারটা হবে বি, ইট বিইং এ ক্লাউডি ডে। কারণটা আমি আবারও বলছি, যদি দেখি বিইং দিয়ে সেন্টেন্স করার সময় দুটো পার্টে দুটো আলাদা আলাদা সাবজেক্টস রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রথম পার্টের সাবজেক্টটাকে আগে পুট করব, তারপর বিইংকে রাখবো। তাই দাঁড়ালো বিইং এ ক্লাউডি ডে। তো আনসার হলো আমার বি। ক্লিয়ার হয়েছে সবার? এবার আমরা নেক্সট সেন্টেন্সটাতে আসবো, প্রবাবলি দ্য লাস্ট ওয়ান। দ্য ফ্যাক্ট দ্যাট হি কান্ট বি এবল টু সিং ইজ নোন অনলি টু ভেরি ফিউ পিপল। তো এই ক্ষেত্রে দেখো ভালো করে, যেই জায়গাটা আন্ডারলাইন রয়েছে সেটা কি, সেটা হচ্ছে কান্ট বি এবল। একদম ভুল এটা, তার কারণটা হচ্ছে ক্যান শব্দটা ইউজ করি আমরা এবিলিটি শো করার জন্য, আবার এবল শব্দটা তো এবিলিটিই মিন করে। তো এই দুটো একসাথে ইউজ কখনো হতে পারে না। আমি ক্যানও ইউজ করছি, আবার এবলও ইউজ করছি, একসাথে ইউজ করাটা একদম ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে সেক্ষেত্রে আমার আনসারটা কি দাঁড়াবে দেখো, সেক্ষেত্রে আমার আনসারটা দাঁড়াবে হচ্ছে এ। এতে কি বলেছে, ইজ নট এবল টু। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে এখানে
ক্যান আর এবল দুটো দিয়েই এবিলিটি মিন করা হচ্ছে। তাই আমি সেন্টেন্সটা বলবো দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ নট এবল। তোমরা খেয়াল রাখবো যে কখনো দুটো ওয়ার্ডকে আমি এমনভাবে ইউজ করবো না যাদের একই রকম সেন্স, একই রকম মিনিং থাকে কোনো সেন্টেন্সে। তাই আমরা এখানে কান্ট বিটাকে উঠিয়ে দেবো, তার পরিবর্তে কী আনবো? তার পরিবর্তে আনবো ইজ নট এবল। ওকে, দেন দিস মাচ ফর টুডে। এগুলো দেখো ভালো করে সবাই। এগুলো নিয়ে ডাউট হলে ডাউট সেশন নিয়েও আমি একদিন আসবো, সেইখানে আরও আলোচনা হবে। এবং আমার এই ক্লাসটা, এই 15টা সেন্টেন্স যে আলোচনা করলাম সিজিএল সিএইচএসএল বেসড, একদমই যদি ভালো লেগে থাকে তো ফলো করো। এবং প্লাস ক্লাসে, আনএকাডেমির প্লাস ক্লাসে যদি আমাকে সাবস্ক্রাইব করতে হয় সেই অর্থে আমার রেফারেল কোডটা দেখো, এই স্লাইডের নিচেই লেখা আছে সুপ্রিয় সরকার 43। এই রেফারেল কোডের মাধ্যমে সাবস্ক্রাইব করা যেতে পারে। ওকে, চলো, থ্যাংক ইউ, দিস মাচ ফর টুডে।